আচ্ছা ভিডিওটা শুরু করার আগে আচ্ছা ভিডিওটা শুরু করার আগে জোরে জোরে চিৎকার করে করে কন্ট্রোভার্সি ভিডিও করলে কি তোমাদের বেশি ভালো লাগে, নাকি আমার মতন এরকম মিনমিন করে ভিডিও করলে তোমাদের বেশি ভালো লাগে বলো তো? মানে স্পষ্ট কথা শুনতে পেলেই তো হলো, সেটা জোরে বলা হোক বা আস্তে বলা হোক। আমার এই যে দেখো, মিনমিন করে কথা বললেও যাতে স্পষ্টভাবে কথাটা সবার সামনে যায়, তার জন্য এইরকম একটা বয়ান নিয়ে নেওয়া হয়েছে। তো যাতে কথাটা সবার সামনে পরিষ্কার ভাবে যায়, তার জন্য জোরে জোরে কথা বলার কোনো দরকার নেই। অনেকের মনে হতে পারে যারা ধীরে সুস্থে আস্তে কথা বলে তাদের ভিডিও শুনতে ভালো লাগে না। জোরে জোরে খুব লাউড ভাবে কথা বললেই সেই ভিডিও বোধহয় ভীষণ লজিক্যাল হয় আর মানে ভালো লাগে। তো আমার ওটা কিন্তু একদমই মনে হয় না। তো আজকে আবার বেশ কিছুদিন পর ভিডিও নিয়ে আসলাম, কেননা কিছু তো ঘরের নানান রকম নিজের পরিবারের কিছু ব্যাপার স্যাপার থাকে, তার দায় দায়িত্ব অনেক কিছু পালন করতে হয়। তো সেই সব হয়ে গিয়ে তারপরে আমি আজকে আবার ভিডিও নিয়ে আসলাম। তো এখনো পর্যন্ত কিন্তু আমাদের সেই প্রবাসী ঘরকন্যার কন্ট্রোভার্সিটা এখনো চলছে। আর তার মধ্যে যুক্ত হয়েছে আরো একটা নতুন কন্ট্রোভার্সি, সেটা হচ্ছে রিমি রূপার যে রূপা, সে তাকে নিয়ে একটা নতুন করে কন্ট্রোভার্সি শুরু হয়েছে। তো যখন এই কন্ট্রোভার্সিটা শুরু হয়েছে তখন কিন্তু এটা আমি দেখতে পেয়েছি বা আমার সামনে এসেছে, মানে ভিডিওটা পুরো দেখতে পাইনি, কি আছে তার মধ্যে, কি বৃত্তান্ত চলছে সবটাই আমি শুনতে মানে পেরেছি বা খবর পেয়েছি। কিন্তু আমার তখন ভিডিও করার মতন পরিস্থিতি ছিল না, তার জন্য করতে পারিনি। তো আজকে এই নিয়ে ছোট্ট কিছু বলবো, আর তার জন্য ভিডিওটাও ছোট্ট ভিডিওই হয়তো হতে চলেছে। জানি না এবার বলতে বলতে কতদূর যাব, জানি না। তো এইবার আসি আমাদের যে প্রবাসী ঘরকন্যা মহুয়া, তাকে নিয়ে কিছু কথা বলতে। তাকে তো অনেকে অনেক রকম ভাবে সম্বোধন করে কথা বলে, কেউ ম্যাডাম, কেউ দিদি, কেউ অন্য কিছু। আমি কিন্তু কিচ্ছু বলবো না। আমি মানে ম্যাডামটা আমি বলতে ঠিক একটা অভ্যস্ত নই, তার জন্য আমি ম্যাডামটা একদমই বলবো না, আর দিদিও আমি বলবো না। তো আমি কি বলবো, নাম ধরেই ডাকি, প্রবাসী ঘরকন্যা বলেই আমি তাকে অ্যাড্রেস করব। সে কিন্তু যতটা এই যে মিষ্টভাষী, ততটা যে সে ভেতর থেকে মিষ্ট কিনা খুব সন্দেহ আছে। আমরা এতদিন তার যে কার্যকলাপ, সেই কার্যকলাপে কিন্তু বুঝতে পেরেছি, এবং এটাও বুঝতে পেরেছি তার যে একটা কাব্যিক যে সত্তা ফুটে ওঠে তার ভিডিওর মাধ্যমে, যে আমরা ব্যাকগ্রাউন্ডে যে তার ভয়েস ওভারটা পাই, তার মধ্যে কিন্তু একটা কাব্যিক ব্যাপার অবশ্যই আছে। এবং সেই কাব্যিক ব্যাপারটা সে কোথা থেকে পেয়েছে? সে কিন্তু পেয়েছে জন্মসূত্রে তার মায়ের কাছ থেকে। আজকে সে যে ভিডিওটা দিয়েছে, সেই ভিডিওটা থেকে কিন্তু আমাদের কাছে পুরো পরিষ্কার যে কাব্যিক ব্যাপারটা সে তার মায়ের কাছ থেকেই পেয়েছে। কেননা তার মা বেশ সুন্দর করে একটা কিন্তু কবিতাও আমাদেরকে শুনিয়ে দিয়েছে ভোরবেলার, যে নানান রকম পাখি, বিশেষ করে এই টাইমে তো কোকিল পাখি মানে কোকিল ডাকে। তো সেই সমস্ত নানান রকম দৃশ্য মানে সকালের যে দৃশ্য দেখে কোকিলের ডাক শুনে উনি খুব সুন্দর একটা আমাদের কবিতাও শুনিয়ে দিয়েছে। তো এইবার আসি এই যে প্রবাসী ঘরকন্যা, উনি যে কতটা চতুর, কতটা চালাক, কতটা মানে বুদ্ধি দিয়ে নিয়ে চলে, সেটা তোমাদেরকে আজকে আমি একটা বিষয় বললে তোমরা খুব ভালো করে বুঝতে পারবে। মানে সামনের জন কে সে না চটিয়ে কিভাবে বুদ্ধি দীপ্ত ভাবে তার নিজের কাজ হাসিল করে নিতে পারে, সেটা তোমাদেরকে আজকে বলবো। এমনিতেই দেখবে খুব যদি মুখে মিষ্টতা থাকে কারো, তখন কিন্তু সেই কাজ হাসিল করা তার পক্ষে ভীষণ সহজ হয়। আমার সামনে যদি কেউ এসে খুব চোটপাট করে যদি কোনো কথা বলে বা খুব রোডলি কোনো কথা বলে, আমি কিন্তু সেটা একদমই মেনে নেবো না। আমার মধ্যে জেদ চেপে যায়, না আমাকে এটা সে করতে বারণ করেছে, এইরকম ভাবে করতে বারণ করেছে, আমি ওটা করবোই না। কিন্তু কেউ যদি আমাকে ভালোবেসে বলে যে না ঠিক আছে দিদি বা বোন, বা নাম ধরেই বললো এটা করো না, এটা ঠিক মানাচ্ছে না বা এটা ভালো লাগছে না, তখন কিন্তু আমি সেটা করবো না, তখন আমি মেনে নেব। কিন্তু যদি আমার উপরে মানে জেদ করে বলে বা রুডলি বলে, তখন আমি সেটা মানবো না, একদম আমি উল্টো পথে হাঁটবো। তো এই যে প্রবাসী ঘরকন্যা, যে ওনার মধ্যে দেখেছি একটা মিষ্টভাষী ব্যাপার আছে। উনি কিন্তু ওনার কথার মাধ্যমে ওনার কাজটা ঠিক উনি করে নিতে পারে, এবং অপর দিকের মানুষটিও কিন্তু রাগ হবে না। কেন বলছি এই কথা? একটা ভিডিও, যে ভিডিওটাতে উনি ওনার শাশুড়ির স্মৃতি হিসেবে শাশুড়ির শাড়ি নেবে, সেই ভিডিওটা কারা কারা দেখেছো বলো? আমি তো ওনার ইউটিউবে যে বড় ভিডিও আসে সেটা তো আমি দেখি না, তবে আমি ওই ছোট্ট কাপড় নেওয়ার সময় যে আলমারি খুলছে, কাপড় নিচ্ছে, ওই ভিডিওটা আমি কিন্তু এফবিতে দেখতে পেয়েছি। ওই ভিডিওটার মধ্যে যখন ওনার মেজ যা বললেন যে এর মধ্যে মায়ের যে স্মৃতি, মায়ের কাপড় আছে, তোমার যেটা পছন্দ তুমি সেটা নিয়ে নাও, তখন প্রবাসী ঘরকন্যা বললো না দিদি,
তুমি যেটা নিজের হাতে করে দেবে আমি সেটাই নেব। ভালো কথা, খুব ভালো। আমরা এটাই ভেবেছিলাম মেজদি যেটা হাতে তুলে দেবে আমাদের লক্ষ্মীমন্ত যে মানে প্রবাসী ঘরকন্যা ব্লগার আছে সে সেটাই নেবে, সে সেটা হাতে তুলে মায়ের স্মৃতি হিসেবে নেবে। কেননা উনি তো সেটা পড়বেন না, তাই না? উনি সেটা স্মৃতি হিসেবে রেখে দেবে। তো উনি যখন একটা গঙ্গার জল কালারের আর গোল্ডেন একটা পাড়ের, আমার মনে হচ্ছে যত সম্ভব ওটা তাঁতের একটা শাড়ি ওনাকে যখন দিলেন যে এটাই নাও, এটাই নাও তুমি, তখন এই প্রবাসী ঘরকন্যা কি বললো যে ওই যে কালো পাড়ালা শাড়িটা আছে ওই শাড়িটা না মা খুব পরতেন, ওটা ভীষণ পরতেন পুজোতে, মানে ওটাই মাকে সবসময় পরতে দেখেছি, ওটার মধ্যে মায়ের স্মৃতি বেশি লেগে আছে, ওটা মাকে দেখেছি অনেকবার পরতে, তাহলে ওই শাড়িটাই দাও দিদি। তারপরে দিদি বলল ঠিক আছে তাহলে, হ্যাঁ মা এটা খুব পরতেন, পুজো আচরা মানে বাড়িতে কোনো অনুষ্ঠান হলে মা এই শাড়িটা খুব পরতেন। তখন দিদি আবার কি করলো, ওই শাড়িটা দিয়ে দিল প্রবাসী ঘরকন্যাকে, ওই শাড়িটা দিয়ে দিল। প্রবাসী ঘরকন্যা মুখ ফুটে কোনো কিছু বলবে আর মেজদি সেটা করবে না, তা কি কখনো হয়? কখনো হতে পারে না, কখনো না। তো সেইটা কি শাড়ি ছিল? সেটা কিন্তু একটা সিল্কের শাড়ি ছিল। ওখানে যত শাড়ি ছিল তার মধ্যে কিন্তু সব থেকে দামি শাড়িটা ওটাই ছিল। আর হয়তো উনি কোনো বছর পুজোতে ওই শাড়িটাই দিয়েছিল, একটা কোনো, আমার যত সম্ভব ওটা কোনো সাউথ ইন্ডিয়ান শাড়ি হবে। বেশ সিল্কটা দেখে মনে হচ্ছিল অত পুরনো হয়ে গেছে, ক্যামেরাতে দেখা যাচ্ছে, তবুও কিন্তু শাড়ির কোয়ালিটিটা বেশ বোঝা যাচ্ছিল। চওড়া একটা কালো পাড় আর ভেতরটা সাদা। তো উনি ওটা ওখানে মানে ওনার বিদেশে যদি এমন কোনো অনুষ্ঠান হয় উনি সেই শাড়িটা অনায়াসে শাশুড়ি স্মৃতি হিসেবে পরবে এবং সেটা আমরা ব্লগে দেখতেই পাবো। তো তোমরা বুঝতে পারছো মিষ্টি কথায় উনি কত সুন্দর নিজের কাজটা হাসিল করতে পারে। উনি কিন্তু এদিকে বললো যে না দিদি তুমিই দাও, তোমার যেটা পছন্দ তুমিই দাও, কিন্তু উনি আবার কি করলেন যে না, ওনার যেটা পছন্দ হয়েছে, দিদি যেটা হাতে তুলে দিয়েছে সেটা ওনার পছন্দ হয়নি, ওটা তো একটা তাঁতের শাড়ি ছিল, ওটা ওনার একদম পছন্দ হয়নি, উনি ওটা নিয়ে গেলে উনি ওটা কখনো পরতেই পারতেন না। কিন্তু উনি কি করলো, উনি করলো ওনার যেটা পছন্দ হয়েছে সিল্কের শাড়িটা, আসলে উনি এক্সপেক্ট করেছিল ওনার জায়ের কাছ থেকে যে ওই সিল্কের শাড়িটাই দেবে প্রবাসী ঘরকন্যাকে, কিন্তু সেটা দেয়নি, তখন উনি নিজে যেটা পছন্দ সেটাই কিন্তু চেয়ে নিয়ে নিল। যাই হোক, আজকে আমরা শেষ ব্লগ দেখলাম, আর একটা যেই একটা ফটো সেশন আমরা দেখলাম, এরকম মানে শ্রাদ্ধতে ফটো সেশন, তাও আবার নিজের শাশুড়ির আর তাও আবার নিজের মায়ের ফটো সেশন এইরকম করে যে হয় আমার জানা ছিল না। এই ইউটিউবের জগতে আমরা কত কিছুই দেখবো, তাই না? নতুন নতুন কত কিছু দেখবো, ভাগ্যিস আমরা এগুলো শিখবো না বা শিখিনি। এটাই মানে কি বলবো, ভগবানের কাছে ধন্যবাদ জানাই যে এইগুলো আমাদেরকে শিখতে হয়নি বা এইগুলো আমরা শিখবো না। কিন্তু অনেকেই তো এইসব দেখে ইনফ্লুয়েন্স হয়ে গিয়ে এগুলো শিখবে, এবং এরপরে এই যে এখন যেমনি বিয়ে বাড়িতে যে ফটো সেশনটা চলে, এইটা কিন্তু এখন শ্রাদ্ধ ব্লগ মানে বাড়িতেও শুরু হয়ে যাবে। আর উনি যেটা করে গেছে ওনার শাশুড়ি মা মানে মারা যাওয়ার পর থেকে, এটা তো এখন মানে খুবই চলবে, খুবই চলবে। তো সত্যি অবাক লাগে ওনার মানে এই প্রবাসী ঘরকন্যা উনি তো করছেই, তার মধ্যে ওনার ছেলে সেও কিন্তু তালে তাল দিয়ে যাচ্ছে, সেও তালে তাল দিয়ে যাচ্ছে, সেও পোজ নিয়ে মানে বসে মায়ের ছবিকে পেছনে রেখে বেশ সুন্দর করে ফটো সেশন করলো। মানে সত্যি অবাক লাগে, অবাক হয়ে যায়, এরা কি শিক্ষা দিচ্ছে, এরা কি শিক্ষা দিচ্ছে। তো অবাক যত মানে আমরা অবাক হয়েই যাব, কিন্তু এরা অবাক করা থেকে বিরত থাকবে না, এরা একের পর এক টুইস্ট দিয়েই যাবে, অবাক করেই যাবে। তো এরপরে আসি আর একটা ব্যাপারে, সেই ব্যাপারটা হচ্ছে যে এরা কিন্তু এসছে, এরা অনেক আগে এসছে, মানে যখন যুদ্ধটা প্রথম শুরু হয়েছে এখন সেগুলো পরিষ্কার হচ্ছে, তখনই কিন্তু এরা এসছে, আর এরা কিন্তু চলেও গেছে, অনেক আগে চলে গেছে। আমার মনে হচ্ছে এই যে ব্লগগুলো এরা যে ছাড়তে আরম্ভ করেছিল, এই যে শ্বশুর বাড়ি থেকে যাওয়ার পর হয়তো ব্লগগুলো ছাড়তে আরম্ভ করেছিল, শ্বশুর বাড়িতে বসে আমার মনে হয় না ব্লগগুলো ছেড়েছে, হয়তো এখানে সব কাজ কারবার মিটিয়ে তারপরে এরা যখন মেদিনীপুরে বাপের বাড়ি গেছে তখন এই ব্লগগুলো ছেড়েছে। এক্সেল ফাইল নিয়ে যে একটা ব্যাপার উঠেছিল, হ্যাঁ এর মধ্যেও আমি এক্সেল ফাইলটাকে টানছি, কেননা ওটা এতটাই একটা নেগেটিভ ব্যাপার, নানান জন ওটা নিয়ে আলোচনা করছিল, এই ব্যাপারটা ইচ্ছাকৃত ভাবে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হচ্ছিল, কেননা এই টাইমটা এর আগের একটা ভিডিওতে আমি বলেছি এই টাইমটা এতটাই একটা বাজে টাইম
টাইম কিছু মানে জন চাইছে, তার মধ্যে বড় বড় মাথা আছে যে মানে পুরো পৃথিবীটাকে একটা অন্য দিকে নিয়ে যেতে চাইছে, যাতে মানুষ কি বলবো কোনো আধ্যাত্মিক ব্যাপারটা তাদের মধ্যে না থাকে, পুরো একটা যে স্যাটানিক যে প্রভাবটা পুরো মানুষের মধ্যে পড়ুক, পুরো পৃথিবীর মধ্যে পড়ুক। তার ফলে কিন্তু যেই যারা এই জিনিসটা করছে, কিছু মানে কিছু তো একটা গ্রুপ আছে এই জিনিসটা যারা চালাচ্ছে, এই নিয়ে অনেক কিছু হচ্ছে। আমরা যদি সোশ্যাল মিডিয়ায় এই সম্বন্ধে জানতে চাই অনেক কিছু জানতে পারবো। তো এই স্যাটানিক যে ব্যাপারটা তার মধ্যে ইনভলভ হবে এবং মানুষজনকে আধ্যাত্মিক ব্যাপার থেকে একদম একটা নেগেটিভ দিকে নিয়ে চলে যাবে। তো যেরকম এপস্টিন ফাইল নিয়ে যেটা চলছে সেটা হচ্ছে, যত ওটা দেখবে, যত ওটার বিষয়ে কথা শুনবে, যত ওটার বিষয়ে কথা বলবে, ওটার মধ্যে ইনভলভ হবে, তাহলে তারা কি করবে, তারা একটা কি বলবো একটা ডিপ্রেশনে থাকবে, একটা দুঃখে থাকবে, একটা কষ্টে থাকবে। এই দুঃখ, কষ্ট, ডিপ্রেশন এর অপোজিট কি? এর অপোজিট হচ্ছে খুশিতে থাকা, হ্যাপি থাকা। আর খুশিতে হ্যাপি থাকলে আমি কি করতে পারবো? আমি হচ্ছি ভগবান বা ঈশ্বরের কাছাকাছি যেতে পারবো, তার সান্নিধ্যে আসতে পারবো, আমি শান্তি মতন ঈশ্বরের আরাধনা করতে পারবো, আধ্যাত্মিক দিকে আমি যেতে পারবো। আর তার উল্টোটা, যখন আমার মধ্যে আমি দুঃখের কোনো কিছু দেখবো, দুঃখ নিয়ে আলোচনা করব, আর দুঃখ দেখলে, দুঃখ নিয়ে আলোচনা করলে সেটা আমার মধ্যে একটা প্রভাব ফেলবে, সেটা নিয়ে চিন্তা করতে আমি বাধ্য। তখন কিন্তু আমি আধ্যাত্মিক দিকে যেতে পারবো না, আমি ঈশ্বরের কল্পনা করতে পারবো না, ঈশ্বরকে আমি ডাকতে পারবো না, ঈশ্বরের সঙ্গে আমি একাত্ম যেটা সেটা হতে পারবো না। তখন যে স্যাটানিক প্রভাবটা তার মধ্যে বেশি পরিমাণে পড়বে, আর সেটা আমাদের প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে খুব খারাপ। আর এটাই কিন্তু চাইছে, এটাই চাইছে, এটা যে পৃথিবীটাকে একদম অন্যরকম একটা পরিবেশ কিন্তু তারা করার চেষ্টা করছে। তো এই যে মহিলা, আর এটা কিন্তু কোনো সাধারণ মানুষদেরকে তারা মানে প্রথমে ইনভলভ করছে না এটা ছড়ানোর জন্য, সব বড় বড় মাথাদেরকে ইনভলভ করছে এই জিনিসটাকে ছড়ানোর জন্য। যারা এটা করছে, এটা সবই আমার কিন্তু রিসার্চ করা, আমার কি বলবো মানে কোনো কোনো ক্ষেত্রে মানে জায়গা থেকে আমি এইগুলোর সম্বন্ধে জেনে তারপরেই আমি বলছি, এটা আমার মন গড়া কোনো কথা না। তোমরাও এরকম এটার ব্যাপারে যদি তোমরা সার্চ করো, তোমরা জানতে চাও, তোমরাও জানতে পারবে এবং তোমরাও অনেক এই ব্যাপারে কিন্তু পাবে। তো এটাতে যারা ইনভলভ হয় এবং এইসব ব্যাপারগুলো যারা ছড়ায়, তারা কিন্তু সব বড় বড় মাথা, তারা কিন্তু কেউ ছোটখাটো মাথা না, এবং তারা তাদের নিজেদের কি বলবো নিজেরা উঁচুতে ওঠার জন্য এটা করে। মানে তারা হয়তো কেউ হলিউডে আছে, কেউ সিঙ্গার, কেউ ডান্সার, কেউ অভিনেতা, এইরকম আছে, তারা কিন্তু এর মধ্যে ইনভলভ কি কারণে? তারা নিজেদের কেরিয়ারকে আরো মানে উঁচুতে নিয়ে যাওয়ার জন্য এই সবগুলো করছে। তো এইখানে হয়তো এরকম অনেকেই কেউ মানে এরকম হতেই পারে যে ইউটিউবার এরকম আছে, তারা আরো ইউটিউবে নিজেদের চ্যানেলকে আরো বাড়িয়ে নেওয়ার জন্য, তাদের ভিউজ বাড়ানোর জন্য এইরকম ধরনের নেগেটিভিটি ছড়াচ্ছে বা এইরকম ধরনের কিছুর সঙ্গে যুক্ত আছে। আমি বলছি না যে এই প্রবাসী ঘরকন্যাই এটা করেছে, আমি বলছি না, এরকম তো হতেই পারে, কেননা ইউটিউবটা তো এখন মানে কি বলবো একটা মানে প্রথম দিকের পেশা। মানে আগে তো অন্যরকম ডাক্তার, ইঞ্জিনিয়ার, সায়েন্টিস্ট এইসব ছিল, এখন তো ইউটিউবটা এই ধরনের ওই মানে ওই ডাক্তার, ইঞ্জিনিয়ার, সায়েন্টিস্ট ওই রকম একটা পর্যায়ে চলে এসছে, তাই না? তো যদি কেউ মনে করে যে আমি এই পেশাটাতে যেটা যেখানে আছি সেখান থেকে আরো আমি উঁচুতে যাব, তো সেরকম হতেই পারে, এরকম অনেকেই থাকতে পারে। তো এই গেল একটা ব্যাপার। আরেকটা ব্যাপার নিয়ে এখন আমি বলবো, সেটা হচ্ছে রিমি রূপা। তো হচ্ছে বাচ্চাটার আমরা জানি যে রিমির বিএমটি করিয়েছে, এবং মানে রূপার মতন একজন মা, সে যে এই সাহসটা নিয়ে রিমিকে বিএমটি করিয়েছে, এর জন্য মানে ওই মাকে স্যালুট ছাড়া আর কিছু মানে আসে না। কেননা এতটা মনের জোর কিন্তু অনেকেই দেখাতে পারবে না, যাদের হয়তো অনেক শিক্ষা আছে, অনেক টাকা পয়সা আছে, সচ্ছল ধনী পরিবার, অনেকের সঙ্গে অনেক যোগাযোগ আছে, তারাও কিন্তু এতটা সাহস দেখাতে পারবে না। আজকে সে মা হিসেবে সত্যি সব মাকে ছাপিয়ে গেছে, সে মা হিসেবে সব মাকে ছাপিয়ে গেছে, এতটা তার মনের জোর দেখিয়ে এত টাকা সে জোগাড় করে তার মেয়ের জন্য কিন্তু সে বিএমটিটা করিয়েছে। আজকে দেখো, আমরা বলি না যে যদি কেউ চায় যে আমি এটা করব, তবে সব পৃথিবীর সব শক্তি কিন্তু এক হয়ে যায় তাকে সেটা পাইয়ে দেওয়ার জন্য। কিন্তু আমি যদি
মনে মানে ভাবি এবং ভেবে আমি বসে থাকি, তবে কিন্তু সেটা হবে না। আমি ভাববো এবং আমাকে করার সেই কাজটা করার জন্য আমাকে এগোতে হবে, আমাকে রাস্তায় নামতে হবে, আমাকে তার জন্য দুপা যদি আমি এগোই, পৃথিবী আমাকে সর্বশক্তি দিয়ে 4 পা এগিয়ে দেবে, তবে কিন্তু সেই কাজটা আমার সফল হবে। আমি কল্পনাও করতে পারবো না যে এই কাজটা আমার হবে, কিন্তু আমার মনের জোর সেখানে আমাকে করিয়ে নেবে সেই কাজটা। আর সেইটা আজকে করিয়ে দেখিয়েছে এই যে রূপা, একজন মা, সে করিয়ে দেখিয়েছে। একজন লোকের বাড়িতে কাজ করে, কত টাকাই বা মাইনে পায়, সে এই কাজটা করতে পেরেছে, সে এই কাজটা করতে পেরেছে। এরপরেও মানে আমার এই বিএমটি বা এরপরেও যে ট্রিটমেন্ট, এই ব্যাপারে কিন্তু আমার সত্যি বলছি আমার কোনো জ্ঞান নেই, কোনো জ্ঞান নেই, ন্যূনতম জ্ঞান নেই। তো এই ব্যাপারে আমি কোনো কমেন্ট পাস আমি করব না যে এটা পরে কি হয়, এটাতে আর কত টাকা খরচ হতে পারে বা কিছু, আমি কোনো কমেন্ট পাস করবো না। আমি যেটুকু জানি আমি আমার ভিডিওতে সেইটুকু নিয়েই আমি বলি। আমি বাড়তি কথা বলা একদমই পছন্দ করি না, আর ফলস নেগেটিভ ছড়ানো তো আমি একদমই পছন্দ করি না। এখানে অনেকেই আছে যারা মানে পুরো খবর পেয়ে তারা ফলস নেগেটিভ ছড়াতে ভীষণ ভালোবাসে, তাদের কন্টেন্টের খাতিরে। তাদের কাজ একটা মাত্র লক্ষ্য হচ্ছে ভিউজ, কন্টেন্ট, এটাই হচ্ছে তাদের লক্ষ্য, তা এছাড়া তাদের আর কোনো লক্ষ্য নেই। কিন্তু আমারও কন্টেন্ট লক্ষ্য, আমারও ভিউজ লক্ষ্য, তা আমার তা বলে এইরকম না যে আমি পুরো কথাটাকে নিয়ে আমি সেটাকে কি করব, ফলস ন্যারেটিভ ছড়াবো আমার ভিডিওর মাধ্যমে, একদমই না। তো তার কাছে খবর এসেছে যে সে ভিডিও দেখছে, এবার সে তো বুঝতে পারেনি, মানে এখানে রূপা তো বুঝতে পারেনি যে সে এখানকার কাজকর্ম মিটিয়ে, মানে প্রবাসী ঘরকন্যা এখানকার কাজকর্ম মিটিয়ে সে তার বাপের বাড়ি চলে গেছে। তার কাছে খবর মানে এসছে, অনেকে বলেছে যে যাও তুমি তার শ্বশুর বাড়িতে যাও, তার সঙ্গে যোগাযোগ করো, এবং সে যদি তোমার কে কোনো দিক থেকে কোনো হেল্প করতে পারে, এবং তাকে মনে হয় কোনো তার ঠিকানাটা বলেছে, ঠিকানা কিন্তু প্রপার আমি যতটুকু বুঝেছি তাকে প্রপার ঠিকানা বলেনি, সে একটা দোকান খোঁজ করছিল। আমি রিমি রূপার ব্লগের ভিডিওটা আমি দেখেছি, সে একটা দোকান খোঁজ করছিল, সেই দোকানটা আমিও দেখেছি ফেসবুকে, সেটা একটা শাড়ির দোকান। এখানে প্রবাসী ঘরকন্যা একটা শাড়ি কিনতে গেছিল, সেই শাড়ির দোকান টিঙ্কু বস্ত্রালয়, সম্ভবত এটাই নাম। নামটা আমার বলতে কোনো অসুবিধা নেই, কেন অসুবিধা নেই, আমি এটা ফেসবুকে দেখেছি। তো সেইটাই হয়তো কোনো দর্শক তাকে লিখেছে। এবার এখানে রূপা যেখানে থাকে চাকদায়, সেটা কিন্তু ওই হালিশহর ওই লাইনে, মানে ট্রেনে ওই লাইনে দুটো স্টেশন পরেই বোধহয় হচ্ছে হালিশহর। এবার সে তারা গিয়ে ওখানে খুঁজেছে, ভিডিওটা দেখেছি, অনেক অনেক খুঁজেছে তারা, অনেক খুঁজেছে, খুঁজে ঠুজে সেই দোকান তারা খুঁজে পায়নি, কোথায় দোকান, তারপরে তারা যাই হোক করে খুঁজে বের করেছে। এবার বের করে গিয়ে তারা তার জায়ের সঙ্গে কথা বলেছে। হ্যাঁ, এখানে আমার যে বিষয়টা একটা খারাপ লেগেছিল, আমি প্রথমে ভেবেছিলাম যে ওই মেজো যাকে হয়তো তারা না জানিয়ে ভিডিওটা করেছে তারপরে ছেড়েছে, কিন্তু এই যে পরে একটা ভিডিও দেখে বুঝতে পারলাম যে না, এখানে রূপা কিন্তু মানে প্রবাসের মেজো যাকের সম্মতি নিয়ে ভিডিও করেছিল, এবং তারা বলেছিল হ্যাঁ তোমরা এটা দিতে পারো। তো তাহলে তার আর কোনো অসুবিধা নেই, সে সেটা দিয়েছে। তো এখানে তো অনেক কিছুই জানতে পারলাম। রূপার ভিডিওটা যারা যারা আমরা দেখেছি তারা আমরা প্রত্যেকেই জানতে পেরেছি যে এখানে প্রবাসী ঘরকন্যা যেটা আমাদেরকে দেখিয়েছে, এবং আমাদের ভিডিওর মাধ্যমে আমরা যেটা মানে কি বলবো অ্যাজিউম করে আমরা বুঝতে পেরেছি, তো সেটা আমরা বুঝতে পেরেছি যে উনি যেটা সামনে দেখায় উনি কিন্তু একদমই না, উনি অন্যরকম, একদমই অন্যরকম। ওনার মুখোশ পরা ছিল, মুখোশটা কিন্তু বেরিয়ে গেছে। তো তার মেজো জায়ের কথা শুনে সেটা তো একদম পরিষ্কার হয়ে গেছে যে সত্যি তারা তাদের সঙ্গে অতটাও যোগাযোগ রাখে না। তার দেওর যখন ফোন করে তারা তখনই কথা বলতে পারে, তাদের কোনো ফোন নাম্বার নেই তাদের কাছে, বা ফোন নাম্বার থাকলেও তাদের দেওয়ার কোনো অনুমতি নেই, এটাই হয়তো হতে পারে। সেটা আমরা জানতে পেরেছি, পুরো পরিষ্কার হয়ে গেছে। আর এখানে মেজো যা যে তাদের এগেনস্টে কোনো আরো বড়সড় স্টেটমেন্ট দেবে, সেটা উনি দিতে পারবে না। উনি কি করে দেবে, কেননা ওখানে মানে এটা তো মানে ঠিকই যে তারা প্রচুর পয়সা, একদিকে হচ্ছে বিদেশে চাকরি করা পয়সা, তার মধ্যে হচ্ছে মানে পয়সা মানে কি ডলার, তার মধ্যে হচ্ছে এই যে প্রবাসী ঘরকন্যার যে পরিমাণে ভিউজ, সেখানে যে ডলারটা ইনকাম হয়, সেটা আমার মনে হচ্ছে ওনার হাজবেন্ডের থেকে উনি অনেক বেশি টাকা মানে ডলার ইনকাম করে।
তো ওনাদের যদি পরবর্তীকালে কোনো ধরো টাকা পয়সার দরকার হয়, তখন ওনার দেওর, ওনার মানে যায়ের কথা ধরছি না, দেওর হেল্প করবে, বা ওনার ছেলে যে এখন পড়াশোনা করছে, ভবিষ্যতে যদি ওনার ছেলে বিদেশে যেতে কোনো সাহায্য লাগে তখন হেল্প করতে পারবে। তো এই কারণে কেন বিদেশে থাকা যা বা দেওরকে উনি চটাবে, একদমই চটাবে না। সেই কারণেই হয়তো ওনার কাছে যে ফোন নাম্বার আছে সেটা দেয়নি, বা ওনাকে বারণও করা আছে যে উনি ব্লগার, যদি কেউ এখানে আসে, ওনার তো এখানে অনেক ওনার ফ্যান পাখা সব আছে, তো ওনার সঙ্গে যদি কেউ দেখা করতে আসে, যদি ফোন নাম্বার চায়, তুমি দেবে না, বারণ করা আছে। তো উনি সেটা দেয়নি, উনি বারণ করা আছে, দেয়নি। উনি কিন্তু মানে মেজ যা কিন্তু কি বলবো, একদম সাধারণ, একদম কি বলবো, একটু মানে বোকাশোকা টাইপেরই একজন মানুষ। ওদের সামনে তো উনি বোকাশোকা বা বোকাশোকা থেকে মানে সেজে থাকে। আমি বলবো যদি সেজে থাকে তাও আমার মনে হয় ঠিকই আছে। ওরা যেমনি চালাক মানুষ, উনিও তেমনি চালাক হয়েই যদি বোকা সেজে তার কাছ থেকে কিছু উনি হাসিল করতে পারে, আমার মনে হয় সেটা হাসিল করাই উচিত। তো এই হচ্ছে ব্যাপার। আজকে রিমি, আজকে রূপা গেছে বলে অনেক কথা হচ্ছে যে কেন গেছে, তার চ্যানেলের স্বার্থে গেছে বা কিছু। যদি এইরকম সে বড় ব্লগারের কাছে যায়, তার চ্যানেলের স্বার্থেই যায়, তার চ্যানেলের ভিউজের জন্যই যায়, তার চ্যানেলের সাবস্ক্রাইবের জন্যই যায়, দোষ কি আছে, তাই না? আমরা এখানে অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের আমরা দেখেছি, বড় বড় সবাই তো বড় বড় ব্লগারদের নিয়েই কিন্তু কথা বলে। প্রত্যেকে এখানে ছোট যারা সবে উঠছে সেই সব ব্লগারদের নিয়ে কথা বলে না। আবার এখানে আমরা অনেক কথা শুনতে পাই, যারা ধরো অনেক লাখ লাখ সাবস্ক্রাইবার, ভিউজ এখন হয়তো হয় না, যেমন সন্দীপেরই ধরো ভিউজ হয় না 9,000, এখন হয়তো একটু হয়েছে 14,000 এরকম হচ্ছে, তাদেরকে নিয়েও কথা মানে ভিডিও করে না, কেননা তাদের ভিউজ নেই। তাদের যেহেতু ভিউজ নেই, তাহলে কে দেখবে? যাদের বড় বড় চ্যানেল, তাদের নিয়ে কথা বললে ভিউজ হবে, তাদের তাদেরকে অনেকে দেখে, তাদের ভিউয়ার্সরা এসে সেই কন্ট্রোভার্সি দেখবে। কিন্তু সন্দীপের এখন ভিউজ নেই, তাহলে সন্দীপকে নিয়ে কথা বলে হবে কি? আবার এখন যেহেতু একটু 7,000 থেকে এখন একটু বেড়েছে, এখন আবার সন্দীপকে নিয়ে ভিডিও হচ্ছে, কেননা ওই যে একটু 14,000 15,000 হচ্ছে, তার জন্য সন্দীপকে নিয়ে আবার একটু কন্ট্রোভার্সি হচ্ছে। তো মানুষের তো এরকমই দেখি, যদি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বড় বড় ব্লগারদের নিয়েই ভিডিও করে তাদের ভিউজ কামায়, তাহলে এখানে রূপা কি ভুল করেছে, তাই না? এখানে অনেকের মনে আসতে পারে রূপা কি ভুল করেছে। রূপাও বড় ব্লগারদের কাছে গেছে, সেখানে গিয়ে যদি ও যেটা চাইছে সেটা যদি পেতো, টাকা পয়সার দিক থেকেও যদি হেল্প পেতো, বা ভিউজের দিক থেকে যদি হেল্প পেতো, চ্যানেলটা যদি আরো একটু গ্রো হতো, চ্যানেলটা যদি একটু দেখতো লোকে, তাহলে কি আছে, কি অসুবিধা আছে? ও তো চুরি চামারি করেনি, বা গোপন কিছু তথ্য এনে সবার সামনে পেশ করার মতনও ওর সেরকম ইয়ে ছিল না। মানে এখানে যদি প্রবাসী ঘরকন্যার সঙ্গে ওর দেখা হতো, সেখান থেকে গোপন তথ্য এনে ওর ভিডিওতে দেওয়ার মতনও তো কিছু ছিল না, তাই না? তো এইখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যা করবে তাতে কোনো দোষ নেই, কিন্তু এখানে যদি একটা অসহায় মা তার বাচ্চার ট্রিটমেন্টের জন্য সে যদি এরকম কিছু করে, তখন সেই অসহায় মাটাকে নিয়ে সবাই মিলে বসে যাবে কাটাছেড়া করতে। কিন্তু আরো অনেক কিছু হচ্ছে যেগুলো নিয়ে কথা বলার মতন আছে, সেই সব নিয়ে কি বলবো, আনদেখাও করে যায়, অনেক সময় আনদেখা করে যায়, কথা বলে না। কেননা সেসব ব্যাপারে আমি কথা বলি না, এখানে অনেকেরই বক্তব্য, কথা বলি না, আমি সব ভিডিও দেখি না, এরকম অনেকেরই বক্তব্য, সব ভিডিও কি দেখা সম্ভব, এরকম অনেকেরই বক্তব্য। তো এই হচ্ছে আমাদের কি বলবো আজকাল যে আমাদের সমাজটাই এইরকম। আর সমাজের যে কি বলবো মিনি ভার্সন হচ্ছে আমাদের এই জোনটা। তো আমাদের এই জোনেও ঠিক সেম একই রকম অবস্থা, কোনো আলাদা কিছু না, আলাদা একদমই কিছু না। তো ভিডিওটা এখানেই শেষ করছি। আর আমার যদি এই ভিডিও তোমাদের ভাল লাগে, কিরকম লাগে তোমরা একটু জানিও প্লিজ। আমি কি জোরে জোরে চিৎকার করে ভিডিও করব, না আমি এইরকমই ভিডিও করব? যদি তোমরা আমাকে বলো জোরে জোরে ভিডিও করতে, তবুও কিন্তু আমি জোরে জোরে চিৎকার করে ভিডিও করতে পারবো না, কেননা আমি মানে ঝগড়া করতে পারি না। তো আমার মনে হয় যে ঝগড়া যারা করতে পারে না, তারা ওরকম জোরে জোরে চিৎকার করে ভিডিও করতে পারবে না। যারা নর্মাল ফ্লোতে কথা বলে বা নর্মাল সুরে কথা বলে, সব আওয়াজে কথা বলে, তারা জোরে জোরে ওই ফেক জিনিসটা করতে পারবে না। তো টাটা বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।